আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, সবাইকে স্বাগতম আজকের ফুটবল আয়োজনে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ফুটবলের দুঃসময়, সিন্ডিকেট, সংঘর্ষ আর ইমরুল হাসানের রাজনীতি নিয়ে। বাংলাদেশ ফুটবল বাংলাদেশিদের জন্য একটি ভালোবাসার জায়গা, আর এই ভালোবাসার জায়গাটি দখল করে রেখেছে একটি সিন্ডিকেট, ক্ষমতার লড়াই আর দায়িত্বহীন ব্যবস্থাপনা সম্পন্ন একটি কুচক্রী মহল। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাফুফের অদূরদর্শিতা, অপেশাদার আচরণ, দেশের একটি গণ্যমান্য ক্লাবের খেলোয়াড়দের অপেশাদার আচরণ, কিউবা মিচেলকে নিয়ে রাজনীতি, আর তরুণ দুই ফুটবলার রোনান এবং ডেকলান সুলেভানের অনূর্ধ্ব-23 দলের খেলা, বর্তমানে বাংলাদেশ দলের আন্ডার-19 এর হয়ে খেলা প্রবাসী ফুটবলার আব্দুল কাদিরকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি খেলোয়াড় নামধারী গুন্ডাদেরকে নিয়ে। বাংলাদেশের সব থেকে ধনী পেশাদার ক্লাব হচ্ছে বসুন্ধরা কিংস, অথচ তাদের খেলোয়াড়দের মধ্যে নেই ন্যূনতম প্রফেশনালিজম। তারা জড়িয়ে যাচ্ছে মারামারিতে এবং নানান রকম সিন্ডিকেটে। যেমন ধরুন, তারা মারামারি করছে মাঠে, ড্রেসিং রুমে, এমনকি তারা গ্যালারিকেও ছাড় দিচ্ছে না। এই যদি হয় একটি পেশাদার লিগের, পেশাদার ক্লাবের, পেশাদার প্লেয়ারদের ব্যবহার, তাহলে চিন্তা করুন এই দেশের ফুটবল লিগের লেভেলটা। গত বসুন্ধরা কিংস এবং আবাহনীর ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জির গায়ে হাত তোলেন সাদউদ্দিন। এই ঘটনার পর ম্যানেজমেন্ট নীরব থাকে এবং কোনো রকম শাস্তি বা কোনো অ্যাক্টিভিটি দেখা দেয় না। বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট এবং কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই দায় এড়াতে পারে না। আমার মনে হয় এরকম একটি লজ্জাজনক আচরণের পর একটা প্লেয়ারকে মাত্র 2-1 ম্যাচ ব্যান করাই শাস্তি হতে পারে না, কারণ বিপিএল এর মতো একটি লিগে এই সমস্ত ঘটনা প্রায় দেখা যায়। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং খুঁজে বের করা এই সমস্ত ঘটনার কারণ, কেন এই সমস্ত ঘটনা ঘটছে এবং ঘটার পরেও কেন এই সমস্ত ঘটনার কোনো বিচার হচ্ছে না, আর বিচার হলো সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। সবচাইতে হাস্যকর ব্যাপার হলো বিশ্বের কোথাও এরকম নজির দেখা যায় না যে কোনো একটি কাপের ফাইনাল ম্যাচ 2 দিনে হয় এবং আরেক দিন প্লেয়ারের নামে মাত্র 15 মিনিট ফুটবল খেলার জন্য। এই সমস্ত হাস্যকর ঘটনাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে ঘটছে এবং বসুন্ধরা কিংসের গুন্ডা সাদউদ্দিন, সোহেল রানা এরা যা ইচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এই সাদউদ্দিন এবং সোহেল রানা সিন্ডিকেট প্লেয়ারের হোতা। তারাই হচ্ছে মেইন সিন্ডিকেট প্লেয়ার যারা বাংলাদেশ দলটাকে নষ্ট করছে। তো আমার মতে এই প্লেয়ারগুলোকে আজীবন নিষেধাজ্ঞার মধ্যে ফেলা উচিত। অনেক তো হলো বসুন্ধরা কিংসের রেসলারদের নিয়ে কথা, এবার চলুন বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় অভিনেতা, সিন্ডিকেট মেম্বার ইমরুল হাসানকে নিয়ে একটু কথা বলি। আমরা অনেক আগে কথা বলেছি যে হামজা চৌধুরী এবং শামিদ সোমের পরেই সবচেয়ে হাইলি রেটেড প্লেয়ার হচ্ছে কিউবা মিচেল। তখন এই নিউজটা ছড়ানোর পরেই সবার আগে ঢাকঢোল পিটিয়ে সব ক্রেডিট নিয়ে নিতে চেয়েছিলেন ইমরুল হাসান এবং তিনি সেটাই করেছেন। সকল নিউজ চ্যানেলে তার এই নিউজগুলো তিনি প্রচার করেন। কিউবা মিচেলকে নিয়ে অনেক হাইপ, অনেকেই ভেবেছিল এবার কিছু একটা হবে, কিন্তু বাস্তবে হলো কি? বাস্তবে হয়েছে ইমরুল হাসান পুরো দায়িত্বটা নেওয়ার পরেও কিউবা মিচেলের পাসপোর্ট জটিলতা আটকেই আছে। তারা বলছে যে কিউবা মিচেলের নানা নানি, বাবা মা এদের পাসপোর্ট নিয়ে এদের পাসপোর্ট করতে হবে, তারপর কিউবা মিচেল পাসপোর্ট পাবে। যখনই বাংলাদেশের ফুটবল অনুরাগীরা একটু লাড়া দেয়, তখনই বাংলাদেশ বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটু আগায়। যেমন ধরুন, কিউবা মিচেলের পাসপোর্ট জটিলতা এবং রেজিস্ট্রেশন করানোর কাজটা খুব দ্রুত হওয়ার কথা থাকলেও ইমরুল হাসান চেষ্টা করছেন পুরো কৃতিত্বটা নিতে, অথচ তিনি নিজেই দেরি করছেন পুরো প্রসেসটা। সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা হচ্ছে যে কিউবা মিচেল এখনো বাফুফে থেকে কোনো প্রকার মেসেজ বা মেল পায়নি, কিন্তু ইমরুল হাসান বলছেন উনি নাকি কিউবা মিচেলকে সরাসরি অ্যাপ্রোচ করছেন এবং বাফুফে নাকি কিউবা মিচেলের সাথে সরাসরি কথা বলছে। এখন এই জিনিসটা কতটুকু সত্য তা ফুটবল প্রেমীরা বুঝতেই পারে। যেমন ধরেন, যখনই জনগণ একটু চাপ দেয় তখনই তারা একটু কাজ করে। যে জাতি রাত জেগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিয়া ফুটবল লিগ গুলো দেখে তাদেরকে বোকা বানানো এত সহজ না। তাই যখনই ফুটবল প্রেমীরা একটু কথাবার্তা শুরু করে তখনই বাফুফে একটু একটু কাজ করে। এই হচ্ছে আমাদের বাফুফের অবস্থা এবং এবং ইমরুল হাসানের মতো রাজনীতিবিদদের অবস্থা, যারা পুরো ক্রেডিটটাই নিজের নামে নিয়ে নেয় অথচ কোনো কাজ করে না। ইমরুল হাসান মনে প্রাণে চাচ্ছে যে এই জুলাইয়ের মধ্যে যাতে কিউবা মিচেল
বাংলাদেশ দলের হয়ে খেলতে না পারে এবং তার ফিফা রেজিস্ট্রেশন এবং এএফসি রেজিস্ট্রেশন না হয়, যাতে তার সিন্ডিকেট প্লেয়ার সোহেল রানা এবং সাদউদ্দিনের মতন খেলোয়াড়দেরকে তারা বাংলাদেশ দলে খেলাতে পারে। আর সবচাইতে দুর্ভাগ্যজনক অবস্থা হচ্ছে বাফুফের অদূরদর্শিতা। যেমন ধরেন, প্রতিটা দেশ তাদের ফুটবল লিগের স্পন্সর নেয়, বড় বড় স্পন্সর নেয় এবং মিলিয়ন মিলিয়ন ডলার স্পন্সর হিসেবে দেয়। আর সেখানে বাফুফে 20-25 লাখ টাকায় তাদের স্পন্সরশিপ দিয়ে দেয়। তো অবশ্যই আপনারা কোনো না কোনো বন্ধ অবশ্যই পাচ্ছেন এখানে দুর্নীতি, যে সবাই জানছে 20-25 লাখ টাকায় স্পন্সরশিপ দেওয়া হচ্ছে, অনেক বড় একটা সিন্ডিকেট বা দুর্নীতি হচ্ছে। আর সবচেয়ে বড় দুর্নীতির কথা বলছি, সাম্প্রতিক হওয়া বাংলাদেশ বনাম মালদ্বীপের অনূর্ধ্ব-19 একটি ম্যাচ, সেখানে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে থাকার পরেও 2-2 গোলে ড্র করে। আর সেই ম্যাচে 50 মিনিটের পর নামানো হয় আব্দুল কাদির নামের একজন প্রবাসী প্লেয়ারকে এবং তাকে মাত্র 20 মিনিটের মাথায় আবার সাব করে তুলে নেওয়া হয়। এই 20 মিনিটের মধ্যে একজন প্লেয়ার তার ক্যাপাবিলিটি কতটুকুই বা শো করতে পারে, কিন্তু আব্দুল কাদির তার সামর্থ্যের পুরো প্রমাণটাই দিয়েছেন। তার অসাধারণ ড্রিবলিং এর মাধ্যমে মন জয় করে নিয়েছেন ফুটবল সমর্থকদের। তার এই অসাধারণ ড্রিবলিং এত সুন্দর ছিল যে বাংলাদেশ দলের বর্তমানে যে প্লেয়ার গুলা খেলছে তারাও এত সুন্দর ড্রিবলিং করতে পারে না। তারপরও তাকে মাত্র 20 মিনিটের মধ্যে উঠিয়ে নেন আমাদের ছোটন কাকু, যিনি কিনা মেয়েদের ফুটবলের সিন্ডিকেটের হোতা ছিলেন এতদিন, এবং তাকে এখন বাংলাদেশ মেন্স ফুটবলেও আনা হয়েছে। এই সমস্ত অযোগ্য লোকদের জন্য বাংলাদেশ ফুটবল দিন দিন এই কষ্টগুলো করছে এবং দিন দিন মৃত্যুর পর্যায়ে চলে যাচ্ছে। সামান্য কিউবা মিচেলকে নিয়েই যেই রকম নাটক করছে ইমরুল হাসান, এবার চিন্তা করুন দুই ভাই রোনান এবং ডিক্লাইন সুলেমান অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলতে আসতে চায়। তাদের বাবার সাথে ফাহাদ করিম সরাসরি কথা বলেন এবং বিশাল এই সুখবরটি দেয় যে তারা বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে চায়, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে এক অসাধারণ কনফিডেন্স এবং অসাধারণ ভালোবাসা বাংলাদেশের প্রতি। তারা বাংলাদেশের জার্সি জোগাড় করে সেই জার্সি পরিধান করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো চিন্তা করুন এই অদূরদর্শী এবং অদক্ষ বাফুফিকে দিয়ে কি হবে। সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলার জন্য একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করার কথা ছিল, সেখানে খেলার কথা ছিল সুদানের সাথে, কিন্তু আমাদের বাফুফে সেই প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছে ভুটানের সাথে। কোথায় ভারত, নেপাল, এমনকি মালদ্বীপ, সেখানে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি ভুটানের সাথে এবং মেইন ম্যাচ খেলবো সিঙ্গাপুরের সাথে। একবার চিন্তা করুন ফুটবল নলেজ কত কম হলে একটা ফুটবল ফেডারেশন এরকম প্রতিপক্ষ বেছে নেয় প্র্যাকটিস ম্যাচের জন্য। বাংলাদেশ ফুটবলের সবচাইতে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট। কিছু মানুষ সব নিয়ন্ত্রণ করে, নতুন কেউ আসতে পারে না, প্রতিভা উঠে আসতে পারে না, কোচ বা টেকনিক্যাল ডিরেক্টরদের বদলানো যাচ্ছে না, কারণ ক্ষমতা এক জায়গায় গার্ড বেঁধে বসে আছে। এখন যদি আমরা না জাগি তাহলে ফুটবল মরেই যাবে। যেমন দেখেন ক্রিকেটের হাজার কোটি টাকা থাকার পরেও ক্রিকেট দিন দিন মরেই যাচ্ছে, তেমনি এই মরা ফুটবলটা এখন একটু অক্সিজেন পেয়েছে হামজা চৌধুরী আসার পর। মরা ফুটবলটাকে যদি আবারও মেরে ফেলা হয়, এটা হবে আমাদের জাতি হিসেবে চরম দুর্ভাগ্য। কিন্তু এখনো সময় আছে। আব্দুল কাদির, রোনান, ডেকলানরা যদি সত্যি বাংলাদেশে আছে, কিউবা মিচেলরা যদি সত্যি বাংলাদেশের হয়ে খেলে, তাহলে বাংলাদেশের জন্য এক অসাধারণ ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে সামনে। আর এই জন্য প্রয়োজন সিন্ডিকেট ভাঙা। সিন্ডিকেট ভাঙার কথা হলেও এতদিনও সিন্ডিকেট ভাঙা যায়নি। যে দর্শকরা এতদিন আওয়াজ তুলছিল তারাও কেন জানি দিন দিন আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে, এবং সিন্ডিকেট মেম্বাররা এটাই চাচ্ছে। তো আমাদের গর্জন আরো জোরে দিতে হবে যাতে সিন্ডিকেট মেম্বাররা দৌড়ে পালায়। আপনারা কি মনে করেন বাংলাদেশ ফুটবলের আসলে কি দরকার? তারকাদের না সিস্টেমের পরিবর্তন? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বলি সত্যি কথা।